নমস্কার, জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, মহিষাদলের আয়েশা বিবি বেঁচে থেকেও মৃত ছিলেন, আর এবার আবার মৃত থেকে তিনি জীবিত। সরকারি খাতায় তিনি জীবিত হলেন। শুনলে অবাক হবেন আপনারা। নিউজ 18 বাংলার খবরের জেরে সরকারি খাতায় জীবিত মহিষাদলের আয়েশা বিবি। সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সুজিতের থেকে একটু জানবো। সুজিত, মহিষাদলের আয়েশা বিবি নতুন জীবন ফিরে পেলেন, সরকারি খাতায় তিনি আর জীবিত, এই পুরো প্রসেসটা কিভাবে হলো তোমার থেকে একটু জানতে চাইবো। দেখো, প্রসেসটা কিন্তু খুব সহজে হয়নি। আসলে যিনি আয়েশা বিবি তিনি দেখেন আচমকাই তার লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা, মাসিক যে টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকছে না, তখনই তার ধারণা হয় সমস্যাটা কি। সেই ধারণা নিতেই তিনি পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সর্বত্রই ছোটাছুটি করেন, কিন্তু তারপরেও তার যে টাকা সেটা কিন্তু পেতে তাকে কিন্তু দেখা যায় যে পাচ্ছিলেন না তিনি। শেষমেশ তিনি কী করলেন না, বিষয়টি নিয়ে অভিযোগও জানালেন প্রধান থেকে বিডিও সবার কাছে, এবং তারপরে আমাদেরও জানানো হয়েছিল, আমরাও খবরটা করি। খবরের পর তোড়জোড় শুরু হয় এবং ব্লক প্রশাসন তদবির করে জেলা প্রশাসনকে জানান, জেলা প্রশাসন থেকে রাজ্য প্রশাসনে যায়, এবং বলা যায় যে আমরা খবরটা দেখাই 20 তারিখ, আজকে যদি 28 তারিখ, এক সপ্তাহের মাথাতে দেখা গেল কি না সব কিছুই আবারও আগের মতো। অর্থাৎ কি না, যে আয়েশা বিবি যাকে সরকারি খাতায় মৃত দেখানো হচ্ছিল তিনি আবার জীবিত হলেন, কোট অ্যান্ড কোট জীবিত হলেন। এবং তা আনন্দের কথা যে তিনি কিন্তু তার যে প্রাপ্য বকেয়া সবটাই কিন্তু পেয়ে গেছেন। এবং এই যে তাড়াতাড়ি করে পাওয়া, তার আগে যে তিনি ছুটোছুটি করে না পেয়েছিলেন বলে, না পেয়ে তিনি যে দুঃখ করছিলেন, এবং সবটা কিন্তু সমাধান হয়ে গেল। এবং সেখানে কিন্তু আজকে তিনি খুশি। তিনি শুধু খুশি নন, বিডিও থেকে পঞ্চায়েত প্রধান সবাই খুশি, কারণ যার প্রাপ্য ছিল অযথাই বন্ধ হয়ে গেছিল। শুধু তাই নয়, একটা বলা যায় যে সমস্যাটা কোথায় না, তিনি জীবিত, সরকারি খাতায় তিনি মৃত হয়ে গেলেন। এটা একটা বড় ব্যথার জায়গা, এবং সেখানে কিন্তু খুব কষ্ট পাচ্ছিলেন সেসব নিয়ে। একদিকে টাকা না পাওয়া, সরকারি পরিষেবা বন্ধ হওয়ার জোগাড়, তার সাথে তাকে জীবিত থেকে মৃত এভাবে কিন্তু তাকে দেখানো হচ্ছিল। শেষমেশ সমস্যা মিটে যাওয়ার ফলে তিনি সহ প্রধান একেবারে শেষমেশ আয়েশা বিবির সমস্যার কথা তুলে ধরা হয় নিউজ 18 বাংলায়, এবং সেই সমস্যার সমাধান হয়, অর্থাৎ তিনি সরকারি খাতায় জীবিত। খুশি আয়েশা বিবি, কি বলছেন শুনুন। চালু হয়ে গেছে, ওটা শুনেই তো খুশি। ধন্যবাদ নিউজ 18 বাংলাকে। জীবিত মানুষকে মৃত্যু করে ঘোষণা করেছিলেন, এটা চালু হয়ে গেছে শুনেই খুশি হলাম। নিউজ 18 বাংলা এই খবরটা করার ফলে মানে কালকে আমাদেরকে জানানো হলো প্রশাসনিকভাবে যে আয়েশা বিবি বামুনিয়া গ্রামে যার লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ হয়ে গিয়েছিল, প্রশাসনিক ভুলের জন্য তাকে মৃত দেখানো হয়েছিল। আপনাদের চ্যানেলের খবরের জেরে আবার তার লক্ষ্মী ভাণ্ডার চালু হয়েছে। এই জন্য সত্যি আমি প্রধান হিসেবে খুশি, কারণ আমার এলাকার একজন সংখ্যালঘু পরিবারের দরিদ্র মহিলা, তিনি আবার পুনরায় তার ভাতা ফিরে পেলেন। ওটা আমার নজরে আসে, যেদিনকে এসেছে সেদিনকেই স্টেপ নেওয়া হয়েছে। একটা দুটো রিপোর্ট নেওয়ার দরকার ছিল পঞ্চায়েত থেকে, সেগুলো নিয়ে আমরা হায়ার অথরিটির সঙ্গে যোগাযোগ করি। হায়ার অথরিটিও সঙ্গে সঙ্গে প্রম্পট অ্যাকশন নিয়েছে, যার ফলে তাড়াতাড়ি সমাধানটা করা গেছে। আর যে কটা মাস একটা দুটো মাস হয়তো পাইনি, সেটার এরিয়ারও সে পেয়ে গেছে। খবরের জেরে আয়েশা বিবি তো সরকারি খাতায় জীবিত হলেন, কিন্তু ধূপগুড়ির মহিলা, এই খবরও তো আমরা দেখিয়েছিলাম, নিউজ 18 বাংলা দেখিয়েছিল, জীবিত থেকেও তিনি মৃত। 4 বছর বার্ধক্য ভাতা পান না ধূপগুড়ির মহিলা, যিনি জীবিত হয়েও মৃত। সরকারি খাতায় তিনি মৃত, এবং এই জন্যই কিন্তু তিনি পেনশনও পাচ্ছেন না, বার্ধক্য ভাতাও পাচ্ছেন না। রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রকের থেকে একটু জেনে নিই কি পরিস্থিতিতে এখন রয়েছে, কারণ রকি, নিউজ 18 বাংলায় তো এই খবর দেখায়, এবং সেই খবর দেখানোর পরে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হচ্ছে? প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখতে চাইবো, বানহাট ব্লকের অন্তর্গত সাকুয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রঞ্জিতা মজুমদার, 80 ঊর্ধ্ব বৃদ্ধা, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে বৃদ্ধ ভাতা পান না বলে অভিযোগ করেন। তিনি নাকি সরকারি খাতায় মৃত, এমনটাই কিন্তু অভিযোগ করেছিল। এরপর কিন্তু সেই যে অসহায় অবস্থার খবর কিন্তু আমরা তুলে ধরি। এরপরেই কিন্তু আমরা আশা করেছিলাম যে সেই বৃদ্ধ কিন্তু সেই বৃদ্ধ ভাতা পাবে, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল প্রশাসনিক ভাবে কোন রকম
রকম ভাবে কিন্তু ব্যবস্থা না হয়নি। অবশেষে আজ যখন দুয়ারে সরকার সেই এলাকায় হচ্ছে, সেখানে উপপ্রধানের দ্বারস্থ হয় কিন্তু সেই বৃদ্ধা, এবং উপপ্রধান তাকে নিজেই নিয়ে যায় সেই দুয়ারে সরকার এবং কাগজ জমা দিলেন। তো সেই আধিকারিক যারা বসে ছিলেন, সেই আধিকারিকদের কিন্তু আমরা জিজ্ঞেস করে তিনি অজুহাত দেখান যে সরকারিভাবে কিছু ভুল ত্রুটি থাকার কারণে কিন্তু সেই সুবিধাগুলো সেই বৃদ্ধা পাচ্ছিলেন না। তারা আশ্বাস দিয়েছেন অতি শীঘ্রই সে বৃদ্ধ ভাতা পাবেন। এখন দেখার বিষয় কতদিনে বৃদ্ধ ভাতা পান। প্রিয়াঙ্কা। বেশ, এবং রঞ্জিতা মজুমদার অর্থাৎ সেই ধূপগুড়ির মহিলা, তিনিও কিন্তু নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাচ্ছেন, খুশি তিনি। এর আগেও তো আসছিলেন এখানে? এখানে আসি না, বিয়াতে আসছি, ওখানে গেছি, যেখানে আসছে সেখানে গেছি, তাও পান নাই? হয়নি। আজকে কেন আসলেন তাহলে? আজকে আসি পঞ্চায়েতে আমার নিয়ে আসছে, আমি আইছি। কোথায় আসছেন? দুয়ারে সরকারে? হ্যাঁ, কাগজপত্র নিয়ে গেছে, আর আপনি তো মারা গেছেন, সেজন্য পাচ্ছিলেন না? হয়নি। যখন খবর হলো তখন আমি জানতে পারলাম যে উনি 2021-এর জুলাই মাস থেকে এই বার্ধক্য ভাতাটা পায় না। উনার যে লাইফ সার্টিফিকেটটা জমা দেয়নি, তার জন্য উনি এতদিন পাননি। উনার কাগজপত্র আনলাম, উনার KYC আমি জমা করলাম। আজকে উনি আবার নিজে আসক্ত হওয়ার জন্য দুয়ারে সরকারের ক্যাম্পে আসলো। আমি দেখালাম যে উনার সবকিছু অ্যাপ্রুভাল হয়ে গেছে, মানে বিডিও অফিস থেকে দেখা ছাড়লেই উনি সেটা পাবেন। এটা কোনো টেকনিক্যাল কোনো সমস্যা ছিল নাকি জানা নেই, কিন্তু ওনার আইডিটা এখনো অ্যাক্টিভ আছে। টাকা ছাড়লেই উনি টাকাটা পেয়ে যাবেন আর কি। কারণ ব্লকে গেলে আগে হয়তো উনি দেখতে পারতেন, হ্যাঁ, কারণ আমরা তো এই আইডি গুলো এখানে দেখতে পারি না, কারণ এটা তো ব্লকের ইয়ে থেকে আমরা দেখতে পাচ্ছি আর কি। এর আগে আমরা কোনো অভিযোগ কিন্তু পাইনি। না, দায়িত্ব অবশ্যই ব্লকের জিপির সকলেরই আছে, কিন্তু আমরা আমাদের দিক থেকে যেমন সবকিছু যা দেখলাম ওনার একদম অ্যাক্টিভ আছে। লোকসভা ভোটের আগে ফের নাগরিকত্ব ইস্যুতে তোড়জা। দুদিন আগে বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিএএ নিয়ে সওয়াল, আর আজ তৃণমূলের কর্মী সভা থেকে পাল্টা সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। ये हमारी पार्टी का कमिटमेंट है। जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहाँ आए हैं, उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है, उनके सम्मान की, उनके मान की, इनकी संपत्ति की, उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये होकर रहेगा। নাগরিকত্ব আপনারা সবাই নাগরিক দেশের, মনে রাখবেন। নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে? আপনার আধার কার্ড হচ্ছে কি করে? আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে? এগুলো একটা ছলনা। আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল, এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য। আর এবার সিএএ প্রশ্নে মেজাজ হারালেন শান্তনু ঠাকুর। বনগাঁয় অগ্নি শর্মা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, মেজাজ হারালেন তিনি, মেজাজ হারালেন শান্তনু ঠাকুর সিএএ প্রশ্নে। অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অনিরুদ্ধর কাছে একটু জানবো। অনিরুদ্ধ, মতুয়া ভক্ত উনি কি এমন প্রশ্ন করলেন যার জেরে এভাবে মেজাজ হারালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এদিন বনগাঁর ট্যাংরা কলোনিতে একটি মতুয়া ধর্ম মহাসম্মেলন ছিল। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, এবং সেখানে বক্তব্য রাখার আগেই কোনো এক ভক্ত এসে তাকে বলেন যে রাজনৈতিক বক্তব্য এখানে রাখা চলবে না। তারপরেই শান্তনু ঠাকুর বলেন যে কোনো রাজনৈতিক বক্তব্য নয়, সিএএ প্রসঙ্গে তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন, এবং আবারও লোকসভা নির্বাচনের আগে এই সিএএ লাগু হবে তেমনই তিনি গ্যারান্টি দেন। তারপরেই ওই মন্দির কমিটির যিনি সম্পাদক আছেন তিনি শান্তনু ঠাকুরকে এই সিএএ প্রসঙ্গে কেন তিনি এখানে বক্তব্য দিলেন তা নিয়ে তার সঙ্গে তর্ক বিতর্ক হতে থাকে। পরবর্তীতে তার সঙ্গে তর্ক করতে করতেই তার কিছু কথায় তিনি মেজাজ হারান, এবং পরবর্তীতে এই বিষয়ে কিন্তু শান্তনু ঠাকুর জানিয়েছেন যে তিনি সিএএ নিয়ে বক্তব্য দিয়েছেন সেই কারণেই তার বাবা ঠাকুরদাকে উদ্দেশ্য করে গালাগাল করা হয়েছে, এবং তৃণমূলের লোকজন তাকে গালাগাল করেছে বলেও দাবি করেন। পরবর্তীতে সেই ব্যক্তি অর্থাৎ ওই মন্দির কমিটির সম্পাদক দাবি করেছেন যে কোনো রকম গালাগাল করা হয়নি, শান্তনু
শান্তনু ঠাকুরই একটি অশ্লীল কথা বলার কারণেই সাধারণ মানুষ ক্ষেপে যায় এবং তারা এর প্রতিবাদ করেছে। এই বিষয় নিয়ে যদিও তৃণমূল কংগ্রেসের উপরে দোষ চাপিয়েছেন শান্তনু ঠাকুর, এ বিষয়ে ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন যে কোনো রাজনীতি নয়, যেহেতু ধর্মীয় সভা, সেই ধর্মীয় সভায় ধর্মীয় কারণে সবাই এক জায়গায় হয়েছে, এখানে তৃণমূল বিজেপির কোনো বিষয় নয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এরকম ঘটনা ঘটানো হয়নি। প্রিয়াঙ্কা। লোকজন ছিল, তাদের ভালো কথা বলেছি, সেটা অ্যাটাক তো হবেই। বাপমা তুলে গালাগালি হয়েছে, অ্যাটাক করার চেষ্টা করেছে কিন্তু অ্যাটাক করে ওরা কি করবে? আমি নামটা ঠিক বলতে পারবো না, এখানে আছে টিএমসির কিছু সদস্য। ঠাকুর মশাই এখানে মন্দিরে অনুষ্ঠানে আমাদের মন্দির কমিটি থেকে নিমন্ত্রণ করা হয়েছে। উনি এসে ঠাকুরের এইখানে বক্তব্য রেখে দিয়ে বাইরে গিয়ে লোকজনের সামনে রাজনৈতিক বক্তব্য শুরু করেছে এবং তাই নিয়ে এখানে কিছু লোক বলেছে যে আপনি ঠাকুর বাড়ি থেকে আসছেন, অন্তত রাজনৈতিক বক্তব্যটা রাখবেন না, এরকম নোংরা ভাষায় দিয়েছে বলে এখানকার মা বোন থেকে শুরু করে সমস্ত মতুয়ারা উত্তপ্ত হয়ে গেছে যে ঠাকুর বাড়ির হয়ে, ঠাকুর বাড়ির একজন সদস্য হয়ে, ঠাকুরের বংশধর হয়ে এরকম নোংরা ভাষায় কী করে বললো, এইটুকুই মানুষের ক্ষোভ ছিল। শান্তনু ঠাকুরকে একটা লোকও কোনো রকম নোংরা ভাষায়, আমাদের ট্যাংরা কলোনির এক ব্যক্তিও কোনো নোংরা ভাষায় কিছু বলেনি। না, মিথ্যা কথা। আমি ট্যাংরা পঞ্চায়েতের প্রধান স্বরূপ বিশ্বাস, আমি সিএম এর প্রোগ্রাম থেকে আসলাম, এসেই দেখছি একটা ঝামেলা হচ্ছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বললো যে একটা বাজে ভাষা দিয়েছে। মানুষের এটাই ক্ষোভ। এলাকার মধ্যে সব থেকে বড় প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে এসে উনি যে ধরনের ভাষা ব্যবহার করেছে, তাতে আমি দেখেছি এলাকার যারা মতুয়া তারা একটু ক্ষিপ্ত হয়েছে। বাকি কিছু রাজনৈতিক কোনো ব্যাপার না। ট্যাংরা পঞ্চায়েত এরিয়ায় এই রাজনীতি কোনোদিন হয় না, আগামী দিনেও হবে না। ভোটের সময় ভোট, বাকি কোনো সময় রাজনীতি। গতকাল বিধায়ক আর পুর প্রশাসকের দ্বন্দ্বে বন্ধ হয়ে যায় হাওড়ার ক্রিসমাস কার্নিভাল। তারপরেও আজ কিন্তু হাওড়ায় দ্বিতীয়বার কার্নিভাল উদ্বোধন হয়, কারণ মুখ্যমন্ত্রী তিনি চাকলায় যাওয়ার আগে, চাকলায় তৃণমূলের কর্মী সভায় যাওয়ার আগে তিনি নির্দেশ দেন কোনো প্রকার মেলা বন্ধ হবে না, মেলা হবে। কি নির্দেশ তিনি দিয়েছিলেন আগে শোনাবো একবার। কার্নিভাল হবে, আমি পুলিশকে সকালে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। কার্নিভাল কমিটি বন্ধ করেছিল কালকে 8টার সময়, ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না। যদি কোনো রকম কেউ কাউকে কোনো কথা বলে, সেটা নিয়ে কার্নিভাল তো বন্ধ করার ব্যাপার নেই, সেটা আইনত প্রশাসনকে জানাতে পারত। এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশান নেওয়ার পুলিশ নেবে, দুজনকে অলরেডি ডিটেন করেছে। কার্নিভাল আজ থেকে আবার ফুল প্লেসে চালু হবে এবং পুরো প্রশাসককেও আমি বলবো যে নিজের মতো কাজ করতে এবং আইনত কাজ করতে, কোনো অসুবিধা নেই। কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইনের পক্ষে। ওখানে দলবল নিয়ে কালকে না, এটা ঠিক নয়। কার্নিভাল কমিটিকে আমি বলবো যে আজকে থেকে কার্নিভাল এক্ষুনি থেকে চালু করবে। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও চরম গন্ডগোল হাওড়ার কার্নিভাল ঘিরে তুমুল উত্তেজনা। দেখুন এটা আজকের ছবি। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই মারামারি হয়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি অনুগামীদের মধ্যে মারামারি এবং পুর প্রশাসক সুজয় চক্রবর্তী অনুগামীদের মধ্যে চলে মারামারি। অর্থাৎ মনোজ তিওয়ারি এবং সুজয় চক্রবর্তী, ক্রীড়া প্রতিমন্ত্রী এবং পুর প্রশাসকের অনুগামীদের মধ্যে মারামারি হয়, যেখানে পুর প্রশাসক সুজয় চক্রবর্তীকে ধাক্কা মারেন মনোজ তিওয়ারি। অর্থাৎ তুমুল উত্তেজনা হাওড়ার কার্নিভাল ঘিরে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও। সেখানে রয়েছেন অরূপ বিশ্বাস, রয়েছেন বারবার করে অরূপ বিশ্বাসকে ঘিরে ধরে মনোজ তিওয়ারির যে অনুগামীরা, তারা কিন্তু বিক্ষোভ দেখাতে মূলত অভিযোগকে দিতে চেয়ারম্যানকে পর্যন্ত ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিসের কাছে একটু যাব। দেবাশিস, বেআইনি পার্কিং এর জেরে বন্ধ হয় কার্নিভাল, সেখানে কি বেআইনি পার্কিংটা কি নেহাতি ছুতো? নেপথ্যে রয়েছে বড়সড় কোনো দ্বন্দ্ব? অবশ্যই এই দ্বন্দ্ব যদি তুমি মনে করো যে আজকের ঘটনা বা গতকালের ঘটনা, তা নয়। এর আগেও আমরা দেখেছি জগাছা এলাকায় রাস্তা উদ্বোধন নিয়ে রীতিমতো সেখানে লোক দিয়ে রাস্তা উদ্বোধন বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সুজয় চক্রবর্তী। পরের দিন পুলিশ নিয়ে গিয়ে সেই রাস্তা উদ্বোধন করতে হয়েছিল। অভিযোগ উঠেছিল মনোজ তিওয়ারির বিরুদ্ধে। মনোজ তিওয়ারিকে সেই রাস্তা উদ্বোধনের কথা জানানো হয়নি, সেই কারণে তিনি বন্ধ করে দিয়েছিলেন। এই দ্বন্দ্ব যে শুধুমাত্র কালকের ঘটনা তা নয়, এটা মাত্র শুধুমাত্র একটা ছোট সুখপুর বিধানসভা এলাকায় এই কার্নিভাল হচ্ছে, কিন্তু সেখানে মনোজ তিওয়ারিকে এই কমিটিতে রাখা হয়নি। তা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই একটা সমস্যা চলছিল, যার অবশ্যই প্রতিফলন হলো কালকে সন্ধ্যার পর। এবং তারপর আমরা দেখতে পেলাম এরপর হস্তক্ষেপ করতে হলো কাকে? রাজ্যের মুখ্যমন্ত্রীকে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে যখন সেই আবার কার্নিভাল চালু আবার শুরুর মুখে, তখন আবার সেই দ্বন্দ্ব, সেই মারামারি। মন্ত্রী অরূপ বিশ্বাস, তার সামনে বিধায়ক আর পুর প্রশাসক রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। তার সঙ্গীরা মারামারিতে জড়িয়ে পড়লেন। পুলিশকে মারামারি করতে, পুলিশকে ধাক্কা দিল একদল। মানে এই ঘটনা দেখতে হলো কার সামনে? মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের ক্রীড়ামন্ত্রী, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল দ্বিতীয়বার কার্নিভাল উদ্বোধনের জন্য। অবশেষে অবশ্যই 15 মিনিটের রুদ্ধদ্বার বৈঠক, সেই বৈঠকে সমাধান সূত্র মেলে। আপাতত সেই সমস্যার সমাধান হয়। পরবর্তীকালে কার্নিভাল চালু হয়েছে, কার্নিভাল স্বমহিমায় চলছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই কার্নিভাল আরো একদিন অর্থাৎ 3 তারিখ পর্যন্ত করে দেওয়া হলো, যা 2 তারিখে শেষ হবে। যে ছবি দেখা যায় যে অরূপ বিশ্বাসের সামনেই মনোজ তিওয়ারিকে ফুল দেন সুজয় চক্রবর্তী, পুর প্রশাসককে ফুল দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। মনোজ তিওয়ারিকে পুষ্পস্তবক দিচ্ছেন সুজয় চক্রবর্তী। এই মুহূর্তে না, কোনো বচসা হয়নি। এটা হচ্ছে যে এত মানুষ একসঙ্গে ছিলেন, পায়ে লেগে গেছে, সেটা নিয়েই হুড়মুড়ের যা ব্যাপার হয় সেটাই হয়েছে। প্রত্যেকের পরিবারেও কিছু সমস্যা থাকে, আমাদের পরিবারেও একটা সমস্যা ছিল, কিন্তু সেটা অতীত। আমরা এখন এক হয়েই কাজ করছি। যে পার্কিংয়ে এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে পার্কিংটা ম্যানেজ করবে হাওড়া কমিশনের, তারাই করবে, কোনো টাকা পয়সা লাগবে না। অনেক সময় ছবি কিন্তু সঠিক ব্যাখ্যা দেয় না। ছোট জায়গার মধ্যে এত লোকের এন্ট্রি করতে গিয়ে পায়ে লাগার কারণে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা মিটে গেছে। আমরা 3 জন এখন বসে এইখানে আপনাদের কাছে প্রেস কনফারেন্স করছি, এটারই মানে কি আমরা সফলভাবে যা ভুল বোঝাবুঝি ছিল সেটা মিটিয়ে নিয়েছি। মাননীয় মন্ত্রী যখন ঢুকছিলেন, আপনারা জানেন তখন একটা অবভিয়াসলি একটা রাশ থাকে, তার মধ্যে প্রেসও থাকেন, সাধারণ মানুষ থাকে। সেইখানে কোথাও একটা ওনার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছেন, আমার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছেন, পায়ে লেগে গেছে। তো সেই জন্য সেই জায়গাটাকে, ঘটনাটা এরকমই হয়েছে, এর বেশি কিছু হয়নি। এবং আমরা সকলে মিলেই করব একসাথে, এবং এই কার্নিভাল যাতে বেস্ট কার্নিভাল হয় সেটাই আমাদের সকলের লক্ষ্য থাকবে। আর কোনো প্রকার সমস্যা নেই, সমস্যা মিটে গেছে তা বোঝাতেই কিন্তু ইঙ্গিতপূর্ণ গান মনোজ তিওয়ারি। নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়ায় থাক, সব পেলে নষ্ট জীবন। আর এবার নজর রাখবো ভাঙড়ের দিকে। ভাঙড়ের বিডিও অফিসে উত্তেজনা, যে ছবি দেখছেন আপনারা ভাঙড়ের বিডিও অফিসের ছবি, সেখানে বৈঠক ঘিরে উত্তেজনার পরিস্থিতি। আগুন জ্বালিয়ে দেখুন উত্তেজনার পরিস্থিতি। আইএসএফ এবং তৃণমূল প্রতিনিধিদের মধ্যে বচসাট। ভাঙড়ের ছবি আপনাদের দেখাচ্ছি, ভাঙড়ের বিডিও অফিসের সামনে রীতিমতো উত্তেজনা। কল্যাণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কল্যাণের থেকে একটু জানবো, কল্যাণ এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি এবং গন্ডগোলের সূত্রপাত ঠিক কোথা থেকে? একেবারে প্রিয়াঙ্কা জানিয়ে রাখি, এই যে ভাঙড় 2 নম্বর ব্লকে, এই 2 নম্বর ব্লকে কিন্তু নমিনেশন পর্ব থেকে কার্যত উত্তেজনার ছবি আমরা কিন্তু দেখে এসেছি। সেই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি কার্যত বলা চলে। আজকে একটি হচ্ছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি বৈঠক ছিল, সেই বৈঠকে আইএসএফ এর পক্ষ থেকে যেমন পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যরা এসেছিল, তারই পাশাপাশি কিন্তু এসেছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ এর জেলা পরিষদের সদস্য সহ আরো যে সমস্ত আইএসএফ এর যারা প্রশাসনের রয়েছে, ভোটে জিতেছিল তারা আসে, এবং এরই পাশাপাশি তৃণমূলেরও সমস্ত স্তরের পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যরা তারা কিন্তু এই বৈঠকে এসেছিল। সেখানেই পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে শুধুমাত্র কিন্তু আরাবুল ইসলামকে বক্তব্য রাখার কথা বলেন বিডিও, ভাঙড় 2 বিডিও। আর এই আরাবুল ইসলাম বক্তব্য রাখার পরেই কিন্তু বাক বিতণ্ডা শুরু হয়। আর তার কারণ হিসাবে আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয় যে বিডিও কেন প্রশাসনিক একটা যেখানে বৈঠক হচ্ছে সেখানে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী উপস্থিত রয়েছে, কেন হচ্ছে বিধায়ক বা অন্য কাউকে কেন বক্তব্য রাখতে দেওয়া হবে না বিরোধীদের পক্ষ থেকে, এই নিয়েই কিন্তু অশান্তির সূত্রপাত। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কি যে এই যে বৈঠক চলছিল, এই বৈঠক চলাকালীন কিন্তু এই পঞ্চায়েত সমিতির সভাপতি হচ্ছে আরাবুল ইসলাম, অর্থাৎ এলাকার তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং যে ভাঙড় 2 নম্বর ব্লকের বিডিও সম্পর্কে কিন্তু কুরুচিকর মন্তব্য
মন্তব্য করেন আইএসএফ নেতৃত্ব। আর এই নিয়েই কিন্তু বচসা এবং বচসা থেকে কার্যত ব্যাপক উত্তেজনার ছবি ধরা পড়ে। এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু ব্লকের মধ্যে আসে এবং উভয় পক্ষকে আলাদা করে দেয়। অন্যদিকে তৃণমূলরা সরে গেলেও কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে ভাঙড় 2 নম্বর ব্লকের যে বিডিও সাহেবের যে ঘর, সেই ঘরের বাইরে কিন্তু বিক্ষোভ দেখানো হয়, অবস্থান বিক্ষোভ দেখায় বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ অন্যান্য আইএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিডিও অফিসে পুলিশ আসে। আইএসএফ এর একজন পঞ্চায়েত সমিতির মেম্বার বিডিও সাহেব এবং সভাপতি সাহেবের উদ্দেশ্যে কুরুচিকর বাজে ভাষা ব্যবহার করছিল। আমি সেখানে বলেছি যে বাজে ভাষা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কোনো কিছু নেই। বলার পর ওরা যেভাবে মানে দুর্ব্যবহার, বিডিও সাহেব সভাপতি সাহেব সহ যারা ছিল তাদের উপরে যে দুর্ব্যবহার করেছে, সেটা নিয়েই বাদানুবাদ কথাবার্তা এটাই হয়েছে, আদারওয়াইজ কোনো কিছু না। অপোজিশন ভয়েসকে এক প্রকার স্তব্ধ করা হয়েছে। অপোজিশন ভয়েসের কোনো সে ছিল না ওখানে। আমি বিং এমএলএ, এই সমিতির আমি এই সবার একজন মেম্বার, কিন্তু আমাকেও মিনিমাম কার্ডসি অনুযায়ী যে করা হওয়া দরকার সেটাও হয়নি। এখানে যারা বিরোধী দলের যারা পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন তাদেরকেও বলার সেই স্কোপটা দেওয়া হয়নি। যিনি এই পঞ্চায়েত সমিতির সভাপতি তথা এই সবার যিনি সভাপতি ছিলেন, তিনি না বলতে দিই প্রোগ্রামটাকে তিনি তড়িঘড়ি শেষ করলেন, যেটা বাঞ্ছনীয় নয়। দেদার বালি চুরি চলছে, ডেবরা নদী বেঁধে বালি চুরি, কংসাবতীর বুকে অবৈধ বাঁধ, আর তারপরেই চলছে দেদার বালি চুরি। আর এর জেরেই সমস্যায় কৃষকরা। দ্রুত পদক্ষেপের আশ্বাস দেয় বিডিও, কারণ নদীর জল আজকে অবাধ বালি চুরি চলে। অসুবিধা তো চাষের পক্ষে, আমরা চাষি, চাষের পক্ষে খুবই ক্ষতিকর। কেননা নদীতে জল চললে আমরা জলটা পেতাম নদী চাষের জন্য, সেই জলটা পাচ্ছি না। এই নদীর পরে সব রকমের আলু থেকে বিভিন্ন রকম শাক সবজি, শীতকালীন যা শীতের মৌসুম চাষগুলো, যে নদীর জল হলে 12 মাস আমরা এই 5টা জাতের চাষের যোগাযোগটা, জল পেলে আমরা চাষ করতে পারবো। জল না পাওয়ার জন্য আমরা কিছু চাষ করতে পারছি না। আমাদের এখানে সেলুগুলো খুব ছোট ছোট লেয়ার আছে 30-35 ফুটে, তাতে আমাদের ওয়াটার লেভেলটাও দাঁড়াবে, তাতে আমরা ভালোভাবে চাষবাস করতে পারবো। নদীতে জল চলা অ্যাকচুয়ালি ভালো, এটা যারা কেউ করেছে তারা ঠিক করেনি। এই ইস্যুটা অ্যাকচুয়ালি আজকে খবরটা পেয়েছি সকালেই আমি, আর বিএলআর সঙ্গে আলোচনা করে স্পটে আমি যাচ্ছি, আজকে গিয়ে দেখে নেবো কি অবস্থার মধ্যে রয়েছে। ডেফিনেটলি কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। আর নিউজ 18 বাংলার খবরের জেরে ব্যবস্থা, প্রশাসনের টনক নড়ল। নিউজ 18 বাংলার খবরের জেরে কাঁসাই নদীতে বাঁধ দিয়ে যে বালি চুরির খবর দেখায় নিউজ 18, তারপরেই কিন্তু খবর দেখানোর পর বাঁধ ভাঙল প্রশাসন। দিগ্বিজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, দিগ্বিজয়ের থেকে একটু জানবো, দিগ্বিজয় প্রশাসনের তরফ থেকে ঠিক কি পদক্ষেপ নেওয়া হলো নিউজ 18 বাংলার খবরের জেরে? একদমই প্রিয়াঙ্কা, নিউজ 18 বাংলার খবরের জেরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের শালডহরি এলাকায় কাঁসাই নদীতে যে বাঁধ তৈরি করা হয়েছিল, যার জন্য চাষিরা জল পাচ্ছিল না অভিযোগ এসেছিল, সেই খবর আমরা প্রথম দেখাই এবং তারপরেই কিন্তু নিউজ 18 বাংলার ইম্প্যাক্ট পড়ে এবং নড়ে চড়ে বসে প্রশাসন। ডেবরা বিডিও প্রিয়ব্রত রায়ের নির্দেশে বিএলআরও ঘটনাস্থলে গিয়ে সেই বাঁধ কিন্তু ভেঙে দেয় এবং বাঁধ ভাঙার পরে জল কিন্তু পুনরায় যেতে শুরু করেছে এবং এতে কিন্তু চাষিরা অনেকটাই খুশি। এই নিয়ে বিডিও জানিয়েছেন যে চাষিদের পাশে এই সরকার আছে, এই ব্লক আছে, সেই বার্তাই তিনি দেন। এবং আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি যে যেভাবে বাঁধটা তৈরি করা হয়েছিল যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে, সেইভাবে কিন্তু বাঁধ ভাঙার সময় অনেকটাই গড়িমসি চলছে, কিন্তু ধীরে ধীরে কাজ চলছে বাঁধ ভাঙার। হয়তো আর কয়েক ঘন্টার মধ্যে সেই বাঁধ ভাঙা সম্পূর্ণ হবে এবং নদীর যে স্রোত যেটাকে বাধা দেওয়া হয়েছিল তা কিন্তু আবার সেই একই গতিতে চলতে শুরু করবে। প্রিয়াঙ্কা।